প্রথম আলোর রিপোর্ট 15 আগস্টের বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী সহ নতুন 4 সদস্য। দেশ টিভি নিউজ একটি প্রতিবেদন করেছে এ বিষয়ে। তারা টাইটেল করেছে বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী সহ নতুন 4 সদস্য। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে রুহুল কবির রিজভী সহ 4 নেতাকে মনোনীত করা হয়েছে। গতকাল 15 আগস্ট দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। নতুন 4 সদস্য হলেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও প্রধান উপদেষ্টা রাজনৈতিক উপদেষ্টা। এরপরে আমানুল্লাহ আমান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক। ডক্টর ফাহমিদা হালিম ডোনার, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের প্রধান উপদেষ্টা। এরপর মোহাম্মদ ইসমাইল জাবিউল্লাহ, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এবং বর্তমান প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা। 2016 সালের সর্বশেষ জাতীয় কাউন্সিলের পর স্থায়ী কমিটির 19টি পদের মধ্যে বিভিন্ন সদস্যদের মৃত্যু ও পদত্যাগের কারণে অনেকগুলো পদ শূন্য ছিল। সম্প্রতি স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকারের মৃত্যু এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পদত্যাগের পর এই নতুন নিয়োগগুলো দেওয়া হলো। নতুন 4 জন যুক্ত হওয়ার পর বিএনপির স্থায়ী কমিটির বর্তমান সদস্য সংখ্যা দাঁড়িয়েছে 17 জনে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন, শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত। এনটিভি নিউজ একটি প্রতিবেদন করেছে। হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভারতের আদালত। ভারতীয় কর্মকর্তাদের বরাতে দেশটির সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এ তথ্য জানিয়েছে। তবে এ নিয়ে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে নিবিড় আলোচনা চলছে এবং বিষয়টি সমাধানে দুই দেশ পথ খুঁজছে বলে জানিয়েছে পত্রিকাটি। ওই কর্মকর্তা বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভারতের আদালত। এটি কোনো রাজনৈতিক বা কূটনৈতিক সিদ্ধান্ত হবে না। 16 আগস্ট 2026 অর্থাৎ আজকে ভারতীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এর একটি বিশেষ প্রতিবেদন এবং ভারতীয় সরকারি শীর্ষ কর্মকর্তাদের বরাতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় দ্রুত ফেরত পাঠানোর জন্য ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ এবং প্রয়োজনীয় আইনি নথিপত্র জমা দিয়েছে। এর জবাবেই নয়াদিল্লির পক্ষ থেকে এই বিচারিক অবস্থানের কথা জানানো হয়। ভারতীয় কর্মকর্তাদের মতে প্রত্যর্পণ কোনো একক রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এটি সম্পূর্ণ আদালতের এখতিয়ার। ভারতের 2013 সালের প্রত্যর্পণ চুক্তি এবং 1962 সালের এক্সট্রাডিশন অ্যাক্ট অনুযায়ী এটি পরিচালিত হবে। ভারতীয় আদালতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে এটি প্রমাণ করতে হবে যে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে আনা অভিযোগগুলো, যেমন খুন বা মানবতা বিরোধী অপরাধ, ভারতীয় আইনের অধীনেও সমভাবে অপরাধ হিসাবে গণ্য কিনা। প্রত্যর্পণ অনুরোধ পাওয়ার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় চাইলে একজন তদন্ত ম্যাজিস্ট্রেট নিয়োগ করতে পারে। ম্যাজিস্ট্রেট যদি অভিযোগের পক্ষে পর্যাপ্ত প্রাথমিক তথ্য প্রমাণ খুঁজে পান তবেই প্রত্যর্পণের সুপারিশ করবেন, অন্যথায় অভিযুক্তকে খালাস দেওয়া হতে পারে। পে স্কেলের ব্রেকিং নিউজ, নতুন পে স্কেল চূড়ান্ত পর্যায়ে আছে, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। নতুন পে স্কেল চূড়ান্ত পর্যায়ে আছে এবং যে কোনো সময় ঘোষিত হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ABM আব্দুল সাত্তার। এ বিষয়ে 71 টিভি প্রতিবেদন করেছে। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ABM আব্দুল সাত্তার জানিয়েছেন যে সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং চলতি অর্থবৎসর থেকেই এটি বাস্তবায়ন করা হবে। আজ 16 আগস্ট 2026 রবিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য নিশ্চিত করেন। সরকারের নির্বাচনী এবং নীতিগত প্রতিশ্রুতি রক্ষার্থে চলতি অর্থবৎসর অর্থাৎ 2026-27 থেকেই 18 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর জন্য এই নতুন বেতন কাঠামো কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। পে স্কেলের খসড়া প্রস্তাবটি সচিব কমিটি নীতিগতভাবে চূড়ান্ত করে রেখেছে। প্রধানমন্ত্রীর সম্মতি পাওয়ার পর
এটি চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে। অনুমোদন মিললে যে কোনো সময় আনুষ্ঠানিক ঘোষণা আসবে। বেতন বৃদ্ধির হার ও ধাপ। খসড়া প্রস্তাব অনুযায়ী সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ প্রায় 100% পর্যন্ত বাড়ানোর সুপারিশ রয়েছে। এটি 2 ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপে মূল বেতন, দ্বিতীয় ধাপে অন্যান্য ভাতা বৃদ্ধি করা হতে পারে। নিম্ন গ্রেডের কর্মচারীদের তুলনামূলক বেশি হারে বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। সদরঘাটে চাঁদার ভাগ নিয়ে 2 গ্রুপের সংঘর্ষ, নিহত 1। দৈনিক ইত্তেফাকের রিপোর্ট 16 আগস্ট। পুরান ঢাকার সদরঘাটে চাঁদাবাজির টাকা ভাগাভাগি নিয়ে 2 পক্ষের মধ্যে সংঘর্ষে মিতুল নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার রাত 11টার দিকে সূত্রাপুর থানার ইস্ট বেঙ্গল সুপার মার্কেটে এই ঘটনা ঘটে। এ বিষয়ে সময় টিভি একটি প্রতিবেদন করেছে। মার্কেটে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ গেছে মিতুল নামে এক পোশাক শ্রমিকের। প্রত্যক্ষদর্শীদের দাবি, মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে শনিবার রাতে মার্কেটের ভেতর 2 পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পুরান ঢাকার সদরঘাটে চাঁদাবাজির টাকা ভাগাভাগি নিয়ে 2 গ্রুপের সংঘর্ষে মিতুল 24 বছর নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল 15 আগস্ট শনিবার রাত 11টার দিকে সূত্রাপুর থানাধীন ইস্টবেঙ্গল সুপার মার্কেটে এই ঘটনা ঘটে। নিহত মিতুল কোতোয়ালি থানার 37 নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের একজন কর্মী ছিলেন। সদরঘাটের ইস্টবেঙ্গল সুপার মার্কেট চাঁদাবাজি, টাকা ভাগাভাগি ও এলাকা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষ চলাকালীন প্রতিপক্ষের লোকজন মিতুলের বুকে কাপড় কাটার কাঁচি দিয়ে উপর্যুপরি আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিডফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও অন্তত 1 জন আহত হয়েছেন এবং পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তাৎক্ষণিকভাবে 10 জনকে আটক করেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি অনুযায়ী ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক মোহাম্মদ সুমন ভূঁইয়ার অনুসারী সাবেক যুবদল নেতা সোভান গ্রুপ এবং সাবেক ছাত্রদল নেতা কিরণ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে কোতোয়ালি থানা যুবদলের পদ পাওয়া নিয়ে বিরোধ চলছিল। শনিবার রাতে এই পূর্ববিরোধ ও চাঁদার টাকার ভাগাভাগি একত্রিত হয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। 32 নম্বর ভাঙাসহ যেসব কারণে ডক্টর ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ। যমুনা টিভির একটি হেডলাইন। দীর্ঘ অপরাধের তালিকা। একটা হচ্ছে হাম ট্র্যাজেডি। ডক্টর ইউনূসের বন্ধু ডক্টর ইফতেখারুজ্জামান বলেছে ইউনূসের আমলে 45% বেশি টাকা পাচার হয়েছে সুইস ব্যাংকে। ইউনূসের আমলে আমরা দেখেছি। এ বিষয়ে দৈনিক কালের কণ্ঠ হেডলাইন করেছে, ডক্টর ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। 16 আগস্ট অর্থাৎ আজকে তারিখে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম এই আইনি নোটিশ পাঠান। হামের টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থার আওতায় থেকে বেসরকারি বা প্রাইভেট খাতে হস্তান্তরের প্রক্রিয়ায় জড়িত থাকার এবং দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ এনে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রধান অভিযোগ, সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি বা ইপিআইর আওতাধীন হামের টিকাকে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ থেকে সরিয়ে বেসরকারি খাতে দেওয়ার মতো অশুভ ও অনিয়মতান্ত্রিক কর্মকাণ্ডের সঙ্গে ডক্টর ইউনূসের সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়েছে। নোটিশে ডক্টর ইউনূসের বিরুদ্ধে ওঠা সামগ্রিক অনিয়ম ও দুর্নীতির বিষয়ে একটি নিরপেক্ষ ও উচ্চ পর্যায়ের অনুসন্ধান বা তদন্ত করার দাবি জানানো হয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস যাতে দেশত্যাগ করতে না পারে সেজন্য তাকে অবিলম্বে এক্সিট কন্ট্রোলের আওতায় এনে বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা আরোপের তাগিদ দেওয়া হয়েছে। এ বিষয়ে কালের কণ্ঠ ভিতরে আমি এক লাইন পড়ে শোনাচ্ছি। সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। হামের টিকা রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে বেসরকারি খাতে হস্তান্তরের সঙ্গে তার সংশ্লিষ্টতার অভিযোগ তুলে এই নোটিশ পাঠানো হয়।